বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি, সেগুলো তোমরা সবাই জানো, বাট স্টিল আমি সেই কথাগুলো বলেছিলাম সো দ্যাট উই অল আর ইন এ সেম ফুটিং। আমরা যে একটা কোর্স করতে যাচ্ছি, কোর্সের শুরুর রাত থেকে যাতে আমরা অনবোর্ড থাকি, সেই জন্য আমি কথাগুলো বলেছিলাম। তো আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা অলরেডি দেখেছো সেটা হচ্ছে স্টক মার্কেট সাইকেল। স্টক মার্কেট সাইকেল, তো আসলে সাইকেলটা কি জিনিস এবং কয়টা সাইকেল স্টক মার্কেটটা মুভ করে এটা আমরা জানবো, এবং আমরা আমরা দেখার চেষ্টা করবো যে আমরা এখন কোন সাইকেলে আছি স্টক মার্কেটের। তো লেট মি শেয়ার দি স্ক্রিন উইথ ইউ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি আমরা দেখতে পাচ্ছি? ওকে, আচ্ছা। সো স্টক মার্কেট সাইকেল, সাইকেলটা আগে কি জিনিস আমরা জানি। সাইকেলটা হচ্ছে আমরা যেখান থেকে শুরু করি আবার সেইখানে ফিরে আসাটা একটা সাইকেল। তোমাদের যদি ডে সাইকেলটার কথা যদি চিন্তা করো, তোমরা বাসা থেকে বের হও, অফিস করো, অফিসের কাজকর্ম শেষ করে যখন তোমার বাসায় ফিরে যাও, সে ইউর ডে সাইকেল ইজ ওভার। এটা হচ্ছে ডে সাইকেল। বা রাত্রে ঘুমাইতে যাচ্ছে, আমরা যদি সকালবেলা থেকে শুরু করি, তাহলে আমরা পরবর্তী দিন সকালে ওঠা পর্যন্ত হচ্ছে আমাদের একটা সাইকেল। তো প্রত্যেকটা জিনিসেরই মানে স্টক মার্কেটের সাইকেল আছে, ইকোনমির সাইকেল আছে, আমাদের বিভিন্ন ঋতুর সাইকেল আছে। তো সুতরাং এইগুলো হলো সাইকেল। সাইকেলটা কি জিনিস? সেটা হচ্ছে যে আমরা যেখান থেকে আমরা স্টার্ট করি আবার সেই জায়গাটা ফিরে আসা হচ্ছে সাইকেল। আমাদের লাইফটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের সাইকেল স্টার্ট হলো, আর যখন আমরা মরে যাব তখন আমাদের সাইকেলটা শেষ হবে। কারণ যখন আমরা জন্ম নিয়েছিলাম তার আগে আমরা কিছুই ছিলাম না, বা আমরা ভেস্তে ছিলাম, সেখান থেকে চলে আসছি। আবার জন্মের পরে আমরা ভালো কাজ করলে ভেস্তে যাবো, আর নাহলে দোজখে যাবো, মানে উইল নট বি রিমেনিং ইন দিস আর্থ। আমরা ছিলামও না, আমরা থাকবোও না। তো সুতরাং দ্যাট ইজ দি কমপ্লিট সাইকেল অফ লাইফ। তো স্টক মার্কেটের সাইকেলও তাই। স্টক মার্কেট সাইকেলস আর phases of natural ups and downs that happen in the market. একটা মার্কেটের যে ন্যাচারাল আপ ডাউনটা হয়, এই আপ ডাউনটাকে আমরা সাইকেল বলি। আমরা যদি এখানে দেখি যে এইখান থেকে শুরু হয়েছিল, আবার একটা টার্ন নিয়ে এইখান পর্যন্ত আসাকে আমরা একটা সাইকেল বলতেছি। দিস ইজ এ সাইকেল, ইউ ক্যান সি দ্যাট দিস ইজ সাইকেল। এখন এই সাইকেল, স্টক মার্কেট সাইকেলের কয়েকটা স্টেজ আছে। দেয়ার আর 4 স্টেজ অফ স্টক মার্কেট সাইকেল। স্টক মার্কেটের 4টা স্টেজ আছে বা 4টা ফেজ আছে, যেটাই আমরা বলি না কেন, স্টক মার্কেটের 4টা। একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, দেন আরেকটা হচ্ছে অ্যাডভান্সিং ফেজ বা মার্কআপ ফেজ বলি আমরা, আর অ্যাকুমুলেশন ফেজ অথবা কনসোলিডেশন ফেজ বলি, আর হচ্ছে অ্যাডভান্সিং বা মার্কআপ ফেজ, আর তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ, তারপর একটা হচ্ছে ডিক্লাইন ফেজ অথবা মার্ক ডাউন ফেজ। এই হচ্ছে 4টা ফেজে আমাদের স্টক মার্কেট নর্মালি মুভ করে থাকে। তো আমরা দেখবো যে এই প্রত্যেকটা সাইকেলে কি কি অ্যাক্টিভিটিস আসলে মার্কেটে হয়, এবং প্রত্যেকটা সাইকেলে আমাদের ইনভেস্টররা কি ধরনের বিহেভ করে, আমরা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব, এবং আমরা সেই সাইকেলগুলোতে আমাদের কি করণীয় আছে সেগুলো আমরা আলাপ করব আজকে। রাইট, তো আমরা আবার দেখে নিই। প্রথম হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মানে সংগ্রহ করা, বা কনসোলিডেশনও বলা হয় অনেক সময়, আমরা সেটাকে কনসোলিডেশনও বলতে পারি। তো অ্যাকুমুলেশন হচ্ছে যেখানে সংগ্রহ করা হয়, মানে শেয়ারগুলোকে সংগ্রহ হয়। ওকে, আমরা চলে যাই অ্যাকুমুলেশন ফেজটা বলতে আমরা কি বুঝি, এবং প্রত্যেকটা স্টেজটা আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পারি, ইউ ক্যান সি হিয়ার ফিগারে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ দ্য অ্যাকুমুলেশন ফেজ। এখানে অ্যাকুমুলেশন হচ্ছে বা এখানে কালেকশন হচ্ছে, কালেকশন ফেজও বলি অনেক সময়। এখানে শেয়ারগুলোর কালেকশন হয় এখানে। তারপরে এখান থেকে একটা মার্কআপ ফেজ বলি, মানে এখান থেকে বাড়া যখন শুরু করে, দ্যাট ইজ কল্ড দি মার্কআপ ফেজ বা অ্যাডভান্সিং ফেজ। তারপরে একটা সার্টেন টাইম পরে গিয়ে এটা আবার ডিস্ট্রিবিউশন হতে থাকে, মানে তখন শেয়ারগুলো হাত খালি হইতে থাকে। এক 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 টাইপের ইনভেস্টররা তারা তাদের শেয়ারগুলোকে খালি করতে থাকে, আর তখন আরেকটা টাইপের ইনভেস্টররা কিনতে থাকে। এরপরে এই ডিস্ট্রিবিউশনটা শেষ হয়ে গেলে তারপরে মার্ক ডাউন ফেজ বা ডিক্লাইনিং ফেজ শুরু হয়ে যায়। এই যে ডিক্লাইন ফেজ শুরু হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি এখানে ফিগারে। তো
তো আমরা চলে যাই দেখি অ্যাকুমুলেশন ফেজে কি হয় বা কখন অ্যাকুমুলেশন ফেজটা হয়। The accumulation takes place immediately after the market reaches the bottom. যখন একটা ডাউন ট্রেন্ডের একদম বটমে মার্কেটটা চলে আসে, তখন এই অ্যাকুমুলেশনটা শুরু হয়। মানে আমাদের ডাউন ট্রেন্ড যখন অলমোস্ট শেষের দিকে চলে আসে, তখন লোকজন আস্তে আস্তে অ্যাকুমুলেট করা শুরু করে। আফটার ফিগারিং আউট দি ওয়ার্স্ট ইজ ওভার, value investors, money managers, and experienced traders start buying securities. যখন মার্কেটটা নামতে নামতে একটা এমন জায়গায় চলে আসে যে তখন আর যারা বিগ ইনভেস্টার্স, যারা ভ্যালু ইনভেস্টার্স, আমরা বলেছিলাম কালকে ভ্যালু ইনভেস্টার্স কারা, ভ্যালু ইনভেস্টার্স, মানি ম্যানেজার যারা আছে, মিউচুয়াল ফান্ড, মানি ম্যানেজার, তারপরে বড় বড় ইনভেস্টররা যারা আছে, এক্সপেরিয়েন্স যারা বড় বড় বিগ ফান্ড যাদের আছে, তারা কি করে, তারা এই টাইমে দে স্টার্ট বাইং দে শেয়ার অ্যান্ড আচ্ছা এইখানে যারা থাকে তারা শেয়ারের প্রাইসের উপরে সাংঘাতিক নজর রাখে। তারা দে ডু নট লেট দি শেয়ার প্রাইস গো আপ, তারা শেয়ার প্রাইসটাকে মানে বাড়তে দেয় না, তারা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে রেখে রেখে শেয়ারগুলোকে কিনে। তারা কোনো হ্রাস করে না কেনার জন্য, তারা কখনো তাড়াহুড়া করে না, তারা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে কিনতে থাকে। ডিউরিং দিস পিরিয়ড দ্য মার্কেট সেন্টিমেন্ট মেক্স সুইচ ফ্রম বিং নেগেটিভ টু নিউট্রাল। এই সময় কি হচ্ছে যে আমার তো যখন ডাউন ট্রেন্ড চলতেছিল তখন তো আমরা সবাই নেগেটিভ ছিলাম, এই নেগেটিভ মাইন্ড থেকে লোকজন আস্তে আস্তে একটু নিউট্রাল মাইন্ডসেটে আসে, মানে একটু নিউট্রাল হয় তারা, যে না ঠিক আছে মনে হয় সম্ভবত ডাউন ট্রেন্ডটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তো হাওয়ার মার্কেট স্টিল বিয়ারিশ থাকে এই সময় মার্কেট, তারপরেও যাই বলুন মার্কেট তখনও বিয়ারিশ থাকে, মার্কেট তখনও বিরক্তিকর অবস্থা থাকে, প্রত্যেকটা স্টকের দামগুলো এত কম থাকে লোকজন এখানে ইন্টারেস্টেড হয় না কেনার জন্য। বাট যারা এক্সপিরিয়েন্স ইনভেস্টর, যারা ভ্যালু ইনভেস্টর এবং যারা মানি ম্যানেজার এবং বড় বড় ইনভেস্টর যারা, তারা তখন আস্তে আস্তে করে তারা ডিপে শেয়ার কিনতে থাকে, ডিপ দিয়ে দিয়ে তারা কখনোই শেয়ার প্রাইসটা বাড়াবে না, তারা ডিপ করে করে শেয়ার কিনতে থাকবে। ওকে, এই ফেজের ক্যারেক্টারিস্টিক্সটা কি আমরা দেখি। ইট ইজ লুক্রেটিভ ফর দ্য ইনস্টিটিউশনাল অ্যান্ড বিগ ইনভেস্টার্স, নট ফর দ্য রিটেল ইনভেস্টার অ্যাজ দি ক্যাপিটাল মার্কেট উইল। আচ্ছা, এটা বলতে যাচ্ছে যে এখানে কারা এই সময় কাদের জন্য লুক্রেটিভ, যারা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে আর যারা বড় বড় ইনভেস্টর। রিটেল ইনভেস্টারদের চোখ এখানে থাকবে না, বিকজ তারা অলরেডি মার্কেট ডাউন হইতে হইতে দেখতে দেখতে তারা ফেড আপ। এই যে এখন যে অবস্থাটা চলতেছে মার্কেটে, যে রিটেল ইনভেস্টাররা কিন্তু ফেড আপ এখন, কিন্তু এই যে যারা ইনস্টিটিউশনাল বায়ারগুলো যারা আছে, যারা বড় বড় ইনভেস্টর যারা বড় পজিশন নেয়, তারা প্রতিদিন টুকটুক করে কিনতেছে এবং সকালবেলার দিকে বাড়ে, যখন চেষ্টা করে যাতে লোকজনকে ঢোকানো যায় কিনা, ঢোকে না, তখন আস্তে আস্তে তারা আবার ওই দাম কমায় কমায় কিনতে থাকে, বা সকালবেলার দিকে বাড়ায় দেয় মার্কেটটাকে যাতে লোকজন তাদের হাতের থেকে শেয়ারটা খালি করে দেয়, খালি করে দেওয়ার পরে তারা আস্তে আস্তে আবার কিনতে থাকে এবং দেখবা যে তারা শেয়ারটাকে দাম বাড়াচ্ছে না, এইভাবেই চলতে থাকে। দ্য সিকিউরিটি স্টার্টস ট্রেডিং ইন এ ওয়েল ডিফাইন্ড রেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মার্কেটের যদি ইন্ডেক্সটার কথা বলি, দেখবা যে ইন্ডেক্স এই যে 10, 15, 20 উপরে টান দিয়ে বাড়ায় নেয়, পরে 1 পয়েন্ট 2 পয়েন্টে ক্লোজ করে, অথবা 3, 4, 5 পয়েন্টে ডাউনে তারা মানে ক্লোজ হচ্ছে। তার মানে এই যে একটা রেঞ্জ হয়ে গেছে মার্কেটের, এই রেঞ্জের ভিতরে এই কেনাবেচাগুলো হচ্ছে, বাট ওরা অ্যাকুমুলেট করতেছে। মুভিং বিটুইন আপার অ্যান্ড লোয়ার ব্যান্ড যেটা বোঝাচ্ছে, দেন দি প্রাইস স্টার্টস মুভিং ইন এ রেঞ্জ ইন্ডিকেটিং দ্যাট দি প্রাইস অফ দ্য সিকিউরিটি ইজ বটমিং আউট। এবং দেখা যাচ্ছে যে যে প্রাইসগুলো যে হচ্ছে মানে এমন প্রাইসে শেয়ারগুলোকে তারা কিনে, মনে হয় যে আর এর নিচে আর শেয়ারটা নামবে না, সেই জায়গা থেকে তারা কিনে। অ্যাট দ্য এন্ড অফ দিস ফেজ বায়ার্স টেক ওভার সেলার্স। আচ্ছা, এরপরে কি হয়, অ্যাকুমুলেশন ফেজটা যখন শেষ হয় তখন বায়াররা এই জায়গাটাকে বায়ারদের কন্ট্রোলে চলে যায়, মানে বায়ার টেক্স ওভার, তখন সেলাররা উইক হয়ে যায়, বায়াররা স্ট্রং হয়ে যায়। আমরা একটু ছবিতে দেখি, এই যে অ্যাকুমুলেশন ফেজটা ছিল, এখান থেকে আমাদের পিছনের থেকে এই মার্কেটটা অনেক উপরে ছিল, এখান থেকে পড়তে পড়তে এখানে আসছে, আসার পরে এই জায়গাটায় দিস ইজ অ্যাকুমুলেশন ফেজ। এই জায়গাটাকে যারা ইনস্টিটিউশনাল বায়ার যারা আছেন, যারা মানি ম্যানেজার যারা আছে, যারা বড় ইনভেস্টর যারা আছে, তারা এই জায়গাটাতে তারা স্টকগুলোকে কিনতে থাকে এবং তারা এই যে দেখো এই যে বাড়াইছে, আবার একটু কমলো,
আবার কমছে, আবার কমে, আবার কিনতেছে। এই যে পুরো এই জোনটা হচ্ছে তাদের অ্যাকুমুলেশন জোন। এই জোনে তারা অ্যাকুমুলেট করে করে থাকে তাদের স্টকগুলোকে। এর পরবর্তী ফেজ যেটা আছে আমাদের, এর পরবর্তী ফেজটা, সো আমরা অ্যাকুমুলেশন ফেজটা বুঝতে পারলাম যে যখন একটা লং ডাউন ট্রেন্ডের পরে একটা পার্টিকুলার সময় আসে, একটা পিরিয়ড আসে, যে পিরিয়ডে লোকজন মার্কেট সম্পর্কে অত্যন্ত নেগেটিভ হয়ে যায়, মার্কেটের উপরে হোপ ছেড়ে দেয়, তারপরে তারা মার্কেটের থেকে বেরোতে যায়। যখন তোমার মনে করো ডাউন ট্রেন্ড হলো, বেরিয়ে যাচ্ছে, বা এই সময় ফের অফ হয়ে বেরোচ্ছে। বাট কারা কিনতেছে? এখানে কিনতেছে হচ্ছে যারা দোজ হু আর প্ল্যানিং, যে ঠিক আছে আমি এখান থেকে আরও 3 মাস বসে থাকলে হলে আমি থাকবো, 6 মাস বসে থাকলে হলে থাকবো, বাট আমি কম দামে শেয়ারটাকে কিনবো। তখন তারা দে স্টার্ট বাইং ইট, নট মেকিং দি প্রাইস আপ। তারা প্রাইসটাকে কখনোই বাড়ায় না, তারা প্রাইসটাকে কমে রেখে কিনতে চেষ্টা করে। ওকে, নেক্সট হচ্ছে মার্কআপ ফেজ। মার্কআপ ফেজ আমি যেটা বলেছিলাম, মার্কআপ ফেজ বা অ্যাডভান্সিং ফেজ। যখন আমাদের অ্যাকুমুলেশন ফেজটা শেষ হয়ে গেল, এরপরে আমাদের শুরু হলো মার্কআপ ফেজ। ডিউরিং দি মার্কআপ ফেজ, ইনভেস্টার্স বিগিন টু জাম্প ইন by the large and the substantial rise of the market volumes and price are observed. এখানে কি হচ্ছে, অ্যাকুমুলেশন ফেজ যখন শেষ হলো, তখন আস্তে আস্তে লোকজনের নজর আসা শুরু করলো, অথবা ওই যারা স্মার্ট ইনভেস্টার যারা ছিল, যারা অ্যাকুমুলেশন যাদের শেষ হয়ে যাওয়ার পরে, তারাই মার্কেটটাকে একটা দিন ফট করে 1 বা 2 দিন তারা অনেক টান দিয়ে মার্কেটটাকে বাড়ায় দিবে। যখন মার্কেটটাকে তারা বাড়ায় দিবে, তখন অন্যান্য লোকজনে যারা এতদিন মার্কেটে ফেড আপ হয়ে গেছিল, যারা বিক্রি করতে বেড়ে চলে গেছে, তখন তাদের আবার নজর আসবে, আরে মার্কেট তো বেড়ে যাচ্ছে। তখন তারা আবার আসা শুরু করবে। তখন কি হবে? তখন ভলিউমও বাড়বে, প্রাইসও বাড়বে। কিন্তু আমাদের ওই ফেজে, অ্যাকুমুলেশন ফেজে, ভলিউমটা বাড়ে কিন্তু প্রাইস বাড়ে না। আবার ভলিউম কিন্তু অ্যাব্রাপ্টলি বাড়ে না, ওটা আস্তে আস্তে করে ভলিউমটা বাড়ে। আর এখানে কিন্তু অ্যাব্রাপ্টলি ভলিউম বাড়বে এবং অ্যাব্রাপ্টলি প্রাইসও বাড়বে। At the markup phase, the market sentiment switches from being neutral to bullish. এই জায়গায় আমাদের এর আগে আমাদের অ্যাকোমোডেশন ফেজে আমাদের সেন্টিমেন্ট ছিল নিউট্রাল সেন্টিমেন্ট ছিল, যে কি হবে, ভালো হইতেও পারে, না হইতে পারে, কি হবে না হবে, একটু হতাশা। তো এই ফেজ থেকে মার্কেট তখন বুলিশ ফেজে চলে আসে। মার্কেটে তখন সবার লোকজনের ভিতরে একটা আশার সঞ্চার হইতে থাকে, এবং একটা আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে এর কিছুদিন পরে লোকজন অত্যন্ত আশান্বিত হয় মার্কেট সম্পর্কে, বুলিশ হয়ে যায় বা ইফোরিক হয়ে যায়। ইফোরিক মানে হচ্ছে যে মানে রমরমা একটা অবস্থা চলে আসে মার্কেটে, এবং প্রত্যেকটা শেয়ার বা ম্যাক্সিমাম শেয়ারের দাম বাড়তে থাকে এবং ভলিউম ট্রেমেন্ডাসলি বাড়তে থাকে। তো এইটা হচ্ছে আমাদের মার্কআপ ফেজ। আমরা ছবিটা একটু দেখি মার্কআপ ফেজটার। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স কি মার্কআপ ফেজের? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ইন দিস ফেজ প্রাইস স্টার্টস মুভিং আপ। এই ফেজে আমাদের প্রাইসটা বাড়তে থাকে। Such breakout normally happens with high volume, which indicates traders who remain silent. এইটারে খুব হাই ভলিউম ক্রিয়েট হওয়া শুরু করে। এটা কি ইন্ডিকেট করে? যে সমস্ত লোকজন সাইডলাইনে ছিল বা যে সমস্ত লোকজন মার্কেট নিয়ে হতাশ ছিল, তারা আস্তে আস্তে আবার আসা শুরু করতেছে এই 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 ফেজে। মার্কেট পার্টিসিপেন্টস বিকাম মোর অ্যান্ড মোর বুলিশ অ্যান্ড দ্য সিকিউরিটিজ প্রাইস গোজ হাই। তখন মার্কেটের যারা পার্টিসিপেন্ট যারা আছে, তারা অত্যন্ত বুলিশ হয়ে যায়, এবং প্রত্যেকটা সিকিউরিটিজের দামগুলো বাড়তে থাকে, এবং প্রাইসটা হায়ার হাই এবং হায়ার লো। আমি এটা পরে তোমাদেরকে শেখাবো হায়ার হাই মানে কি আর হায়ার লো মানে কি। তার মানে শেয়ারের দাম বাড়তে থাকে, এর ভলিউম বাড়তে থাকে, সোজা কথা। এবং প্রত্যেকটা মানুষের ভিতরে একটা রমরমা একটা ভাব চলে আসে, এবং প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে মার্কেটে এখনই মানে না ঢুকতে পারলে আর কিন্তু মার্কেটে আর ঢুকা যাবে না। সবাই এখানে মার্কেটে জাম্প করে, মার্কেটে ঢুকে। ওকে, এই যে দিস ইজ দি মার্কআপ ফেজ। আমাদের অ্যাকুমুলেশন ফেজ হয়েছিল এখানে, অ্যাকুমুলেট করছে এখানে, করার পরে এইখানে হচ্ছে মার্কআপ ফেজটা শুরু হয়ে গেছে। দিস ইজ দি মার্কআপ ফেজ। আচ্ছা, আমরা এই সমস্ত লাইন টাইন নিয়ে কথা বলবো পরে, এখন আমি এই লাইনে যাচ্ছি না এগুলা। তো সুতরাং মার্কআপ ফেজে দেখতে পাচ্ছ যে মার্কআপ ফেজে দি প্রাইস গোজ এক্সট্রিমলি হাই, মানে প্রাইস অনেক বেশি তাড়াতাড়ি বাড়তে থাকে। ওকে, সো দিস ইজ দি মার্কআপ ফেজ। এরপরে কি হলো? এরপরে যখন মার্কআপ ফেজটা মোটামুটি ভালো একটা লেভেল পর্যন্ত চলে যায়, এই সমস্ত ডিউরেশনগুলো কিন্তু ইট ক্যান বি লং পিরিয়ড অফ টাইম হইতে পারে। এই মার্কআপ ফেজটা অনেক দিন থাকতে পারে।
অ্যাকুমুলেশন ফেজটা 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছরও থাকতে পারে। 1 বছর ধরে অ্যাকুমুলেট করতে পারে, 6 মাস ধরে অ্যাকুমুলেট করতে পারে। মার্কআপ ফেজও কিন্তু এরকম 6 মাস, 1 বছর, 2 বছর। ইউএস মার্কেট কত 5 বছর ধরে একটানা বাড়তেছে, থাকতে পারে, কোনো সমস্যা নেই। মানে আমাদের মতো না যে 3 দিন বাড়লে 4 দিনে খবর হয়ে যায় যে আর এই মার্কেটে সব টাকা কি বলে, মার্কেট লাফায় লাফায় বাড়তেছে, মার্কেটে এটা সেটা ইন্ডেক্স এত বেড়ে চলে গেছে, মার্কেট মানে আবার 10-এর মুখে চলে যাচ্ছে। এই সমস্ত যে কথাবার্তা, এগুলো আমাদের মার্কেটে শুধুমাত্র হয়। পৃথিবীর অন্য কোনো মার্কেটে কোনোদিন এই সমস্ত কথাবার্তা হয় না। ইয়ার্স টুগেদার মার্কেট ভালো থাকে, আবার ইয়ার্স টুগেদার মার্কেট খারাপ থাকে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ। যখন একটা ওই যে যারা অ্যাকুমুলেশন ফেজে যারা কিনেছিল এবং যারা আমাদের মার্কআপ ফেজে যারা শুরুতেই যারা কিনছিল, এই সমস্ত লোকজন তখন তাদের কিন্তু অলরেডি অনেক ভালো প্রফিট দাঁড়িয়ে গেছে। তখন তারা কি করে, তারা দে স্টার্ট সেলিং, তারা সেল করে। বাট দে আর ভেরি ক্লেভার, তারা কখনো কিন্তু মানে অ্যাব্রাপ্টলি অনেক বড় বেশি সেল দেয় না। তারা আস্তে 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 করে সেল দিতে থাকে, অল্প অল্প করে সেল দিতে থাকে, যাতে প্রাইসও ধরা থাকলো, আবার তাদের প্রফিটটা তারা নিয়ে যাচ্ছে এবং তারা বেরোয় চলে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে এইখানে এই যে ডিস্ট্রিবিউশন ফেজ, যে ফেজে কি হচ্ছে যে আমাদের যারা ইনস্টিটিউশনাল বায়ার যারা ছিল, যারা বিগ ইনভেস্টর যারা ছিল, যারা আগে মানি ম্যানেজার যারা ছিল, তারা যারা অ্যাকুমুলেশন ফেজে যারা ঢুকেছিল, তারা দে হ্যাভ অলরেডি তাদের অনেক প্রফিট হয়ে গেছে। তখন তারা কি করে, তারা দে স্টার্ট সেলিং অফ দেয়ার শেয়ার, বাট দে নেভার সেল অ্যাগ্রেসিভলি। অ্যাগ্রেসিভ সেল তারা কখনোই করে না, আস্তে 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 করে তাদের হাত খালি করতে থাকে এবং প্রাইসটা ধরে রাখতে থাকে তারা। আচ্ছা, দেন এই ফেজে কি হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, দি স্ট্রেংথ হুইচ ওয়াজ আর্লি ভেরি স্ট্রং ইট স্টার্ট উইকেনিং। এই খুব স্ট্রং যে ইয়েটা ছিল, যেহেতু সেল আসতেছে, তখন আস্তে আস্তে উইক হইতে থাকে, বাট কিন্তু অ্যাব্রাপ্টলি হয় না, অ্যাব্রাপ্ট হবে না। আচ্ছা, দেন তোমার মার্কেট পার্টিসিপেন্ট স্টার্ট বুকিং প্রফিটস। ওই যে যারা আগে ঢুকেছিল তারা প্রফিট বুক করা শুরু করে দেয়, এবং যারা অল্প লাভে যারা সন্তুষ্ট, তারাও তাদের প্রফিট নিতে শুরু করে দেয়। তখন এরপরে যে এই যে ডিস্ট্রিবিউশন ফেজ, যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেটটা বাড়ছিল, বেড়ে এই পুরো সময়টাকে তারা ডিস্ট্রিবিউট করে গেছে, পুরো সময়টা ডিস্ট্রিবিউট করছে। ডিস্ট্রিবিউট করার পরে দেন আমাদের পরবর্তী ফেজটা শুরু হয়ে যায়। দ্যাট ফেজ ইজ দি ডিক্লাইনিং ফেজ বা মার্ক ডাউন ফেজ। তখন মার্কেটের প্রাইসটা অত্যন্ত শার্পলি পড়তে থাকে। আচ্ছা, তখন কি হয়, যখন এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, তখন এক ধরনের ইনভেস্টররা তারা চিন্তা করে যে আমি তো মিস করে ফেলছি, আমি তো কিনতে পারি না, এখন তাহলে কিনি। ঠিক আছে, মার্কেট তো যেহেতু সাইড ওয়াইজ আছে, মার্কেটটা অ্যাব্রাপ্টলি দাম কমতেছে না, আবার দেখা যাচ্ছে যে ভলিউমও মোটামুটি এরকম থাকে, ভলিউম স্লাইটলি কমা শুরু করে, বাট মেজর ভলিউম কমে না এবং দামও মেজর কমে না। সুতরাং তারা চিন্তা করে আরও মার্কেটটা আরও বাড়বে, সুতরাং আমরা এখন কিনি, যেহেতু আমরা আগে কিনতে পারি না। তারা আবার কেনা শুরু করে, এবং এরপরে যারা বিগ ইনভেস্টর ছিল, যারা ইনস্টিটিউশন ছিল, তারা বড় সেলগুলো দেওয়া শুরু করে। আস্তে আস্তে করে মার্কেটটা তখন পড়তে শুরু করে এবং খুব শার্পলি পড়ে যায়। আমরা যে দেখি এখানে, ইউ ক্যান সি দি মার্ক ডাউন ফেজে কি হচ্ছে, এভাবে শার্পলি মার্কেটটা পড়া শুরু করে গেছে, এই যে এদিকে পড়া শুরু হয়ে গেছে। দিস ইজ হাউ দি মার্কেট সাইকেল গোজ। এইভাবে আমাদের মার্কেটের বিভিন্ন স্টেজগুলো হয়, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, এভাবে আমাদের মার্কেটটা যায়। এখন সেটা আমাদেরকে বুঝে বের করতে পারাটা একটু, মার্কেট নিয়ে আমাদের যদি আমরা কাজ করি বা মার্কেটের এই সমস্ত ফিগারগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের আচ্ছা, এইখানে আমরা দেখি যে কি হয়। প্রথমত হচ্ছে যে আমরা বলেছিলাম যে অ্যাকুমুলেশন যে ফেজটা, বা আমাদের যে কনসলিডেশন ফেজ বা কালেকশন ফেজ, যেটাকে আমরা বলে থাকি, সেটা যে শুরু হয় ডাউন ট্রেন্ডের পরে, সেটা শুরু হয়। আচ্ছা, তো এখন এইখানে আমরা সাইকেলটাকে শুরু হয়েছে যে আমাদের অ্যাকুমুলেশন ফেজ শেষ হওয়ার পরের থেকে, মানে মার্কআপ ফেজ, মানে অ্যাডভান্সিং ফেজ বা মার্কআপ ফেজের শুরু থেকে আমাদের এই সাইকেলটাকে আমরা দেখাইছি, অ্যাকুমুলেশনটা এই দিকে চলে গেছে। আচ্ছা, আমরা এখানে কি হয়, যখন মানুষ অ্যাকুমুলেট করতে থাকে, যখন আমাদের ইনস্টিটিউশনাল বায়াররা, বড় বড় ইনভেস্টররা যখন অ্যাকুমুলেশন করতে থাকে, বাট নর্মাল ইনভেস্টর তখন আসে না, কারণ তারা ডিসবিলিভ, তারা বিশ্বাস করে না। কারণ হচ্ছে তারা অলরেডি বড় একটা লং ডাউন ট্রেন্ড তারা দেখছে,
লং একটা ফল দেখছে যে এখন যে অবস্থা হচ্ছে, এদেরকে পিটাইলেও তারা মার্কেটে এখন আসবে না, কারণ তারা দে ডোন্ট বিলিভ। তাদের কাউকে যদি এখন তুমি বলো যে ভাই এই সমস্ত গল্প বহুত শুনছি আপনাদের কাছ থেকে, আপনারা ব্রোকাররা এই ধরনের গল্পই করেন, আমাদের ফান্ডগুলা যখন ইনভেস্ট করি তারপর আটকে যায়, এই আপনাদের কথা আমরা শুনবো না। দিস ইজ দ্যাট স্টেজ। এই স্টেজটা এখন চলতেছে, ডিসবিলিভ, অবিশ্বাসের একটা সময় এটা চলতেছে। দিস র্যালি উইল ফল এগেন। এই যে আমরা অ্যাকুমুলেশনের পরে হালকা একটু বাড়া যখন শুরু হয়, তখন যখন তুমি বলবা যে ভাই মার্কেট কিন্তু এখন থেকে বাড়া শুরু করবে, বা এখন কিন্তু মার্কেটে আর পড়ার সম্ভাবনা নাই, এখন যেটা চলতেছে, ওনারা তারা বলবে যে এটা ভাই আমরা আর বিশ্বাস করি না, কারণ এইটাও পড়বে, কারণ এটা এই র্যালিও থাকবে না, বিকজ আমরা দেখছি। আচ্ছা, নেক্সট কি হলো, যখন দেখলো যে কয়েকদিন মার্কেট বাড়তেছে, তখন তাদের ভিতরে হোপ তৈরি হয়, আশা সঞ্চার করতেছে যে রিকভারি ইজ পসিবল। তখন তারা বলে না ঠিক আছে, মনে হয় আসলেই তাই, ওরা যারা বলছে বা যারা সবাই যেটা বলতেছে রিকভারি মনে হয় শুরু হয়েছে মনে হয় আসলে, আর রিকভারি তো সম্ভব, মার্কেটে তো এরকমই হয়। তখন সুর পাল্টে যাবে, কিন্তু এরাই কিন্তু আবার নতুন সুরে কথা বলবে, আরে আমরা তো এরকমই দেখছি যে এরকম 96 সালে পড়ছিল, আবার তো 2000 সালে তো আবার বাড়ছে মার্কেট, না আবার 4-5-এর দিকে পড়ছিল, আবার তো পরে তো আবার বাড়ছে। তো সুতরাং এই যে হোপ শুরু হয়ে গেল, দেন হোপ আফটার ফিউ মান্থস বা আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, এই হোপটা অপটিমিজম হয়ে যায়। অপটিমিজম মানে হচ্ছে অত্যন্ত আশান্বিত হয়ে যায়, লোকজন খুব আশাবাদী হয়ে যায়, তখন অপটিমিস্টিক হয়ে যায় যে দিস র্যালি ইজ রিয়েল। তখন তারা বলে যে না, এই র্যালি ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, কি আছে অসুবিধা নেই, রিয়েলি ওকে, এখন ইনভেস্ট করা যায়। তারা দে স্টার্ট ইনভেস্টিং। এরপরে বিলিভ। এরপরে কি হলো, এরপর আবার কিছুদিন যায়, তাদের বিশ্বাসটা আরো দৃঢ় হয়, না ঠিক আছে মার্কেট সাস্টেন করে গেছে, মার্কেটের পজিটিভ মার্কেট এখন, ওকে ইনভেস্ট করো। এরপরে একটা পর্যায়ে যে কিছুদিন পরে তার থ্রিল হইতে থাকে, আরে আমার তো অনেক টাকা হয়ে যাচ্ছে, আই উইল বাই মোর, আমি আরো শেয়ার করবো, ওকে এর কাছ থেকে নাও, ওর কাছ থেকে নাও, ধার করো, ব্যাংক লোন নাও, মার্জিন লোন নাও, এভরিথিং করো, যে কোনো মূল্যে আমাকে শেয়ার কিনতে হবে। তো থ্রিল হয়ে যায়, সাংঘাতিক থ্রিল অনুভব করে যে না, আমার টাকা তো লাভ দিয়ে বাড়তেছে, সুতরাং আরও টাকা থাকলে তো আরও বাড়তো, এই তো শুরু হয়ে গেল তখন থ্রিলিং করে, তখন টাকা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ইনভেস্ট করা শুরু করে, এইখানে শুরু করলো। কিন্তু বাই দিস টাইম এইখানে যারা ঢুকছিল, ওরা কিন্তু মোটামুটি ওদের প্রিপারেশন নিচ্ছে যে ঠিক আছে বাবা তোরা ঢোক, আমার এসে গেছে টাইম আমার বেরোয় যাওয়ার। এই যে থ্রিলিং, যখন লোকজন থ্রিল হইতে থাকলো, এরপরে ইউফোরিয়া মানে হচ্ছে যে বলবে যে এইবারে এটা হচ্ছে ব্যতিক্রম, আর শেয়ার মার্কেট আর পড়বে না। 2010 সালে আমাদের মনে হয়েছিল যে না, শেয়ার মার্কেট আর কোনোদিন পড়বে না, শার্প সিকিউরিটিজ অবস্থা আর কোনোদিন খারাপ হবে না, ঠিক আছে। তখন এই যে কাজ করা শুরু করে মানুষের ভিতরে, এইবার হচ্ছে ব্যতিক্রম, এই আপ ট্রেন্ডের আর কোনো শেষ নাই। সো তখন কি করে, তখন সবাই ভাবা শুরু করে, সবাই তাদের ক্যালকুলেটর দিয়ে তাদের খালি পোর্টফোলিও দেখতে থাকে যে এত বাড়তেছে, আমি আর এত হইলে আমি আমার একটা ফ্ল্যাট বুকিং করব, আর এত টাকা বাড়লে একটা গাড়ি আমি কিনবো, আর এইটা হইলে এইটা করবো, এই প্ল্যানিং শুরু হয়ে যায়। যে তখন টার্গেট সেট হয়ে যায়, না ঠিক আছে এমন তো আমার 20 লাখ টাকা হয়েছে, ওকে আর 30 লাখে যখন আমি পৌঁছাবো তখনই এই কাজটা আমি করবো, রাইট। তখন শুরু হয়ে গেল তার ইউফোরিয়া, তার শুরু হয়ে গেছে। ওর যখন ইউফোরিয়া শুরু হয়ে গেছে, তখন কিন্তু এই যে ইনস্টিটিউশনাল বায়ার যারা ছিল, বড় বড় ইনভেস্টর যারা হলো, তারা কিন্তু অ্যালার্ট হয়ে তারা শুরু করেছে বিক্রি করা। দে হ্যাভ স্টার্টেড সেলিং, তারা সেল শুরু করছে, মার্কেট আস্তে আস্তে পড়তে শুরু করছে, গ্র্যাজুয়ালি মার্কেট পড়তেছে। আচ্ছা, তো এ কি করছে, তখন কিন্তু আর বিক্রি করতেছে না, কারণ ও তো তার পোর্টফোলিও হিসাব করতেছে যে 30 লাখ হয়েছে, 50 লাখ টাকা হলে তো আমার একটা ফ্ল্যাট হয়ে যাবে, তা আমি তো আর 20 লাখ টাকা তো হবেই, কোনো সমস্যা নাই, তো সুতরাং ও বিক্রি করবে না। আচ্ছা, এই যে কমপ্লিসেন্সি যে দেখাচ্ছে, উই মাস্ট নিড টু কুল অফ, এইখানে সে নিজেকে বোঝায়, বা ওর আশেপাশে বন্ধু বান্ধবদের বোঝায় যে আরে এরকম তো হয়, একটু বাড়ছিল একটু কমছে, অসুবিধা নেই, কুল ডাউন, মার্কেট আবার এখান থেকে ঘুরে যাবে, কোনো অসুবিধা নাই, পারলে একটু কিনো, ঠিক আছে, এই যে বুদ্ধিটা তখন দিল। কিন্তু বাই দিস টাইম কিন্তু ওর খবর নাই যে বড় বড় হাত এখান থেকে বেরিয়ে চলে গেছে। ওকে, দেন কি হলো, সে কমপ্লিসেন্সিতে ভোগে, না ঠিক আছে আমি যেটা করতেছি আমি ঠিক আছি। এর কিছুদিন পর যখন মার্কেট আরো কমে যায়, তখন তার ভিতরে দুশ্চিন্তা শুরু হইলো, অ্যাংজাইটি শুরু হয়, তার ভিতরে দুশ্চিন্তা শুরু হইলো। তো তখন ওই যে ব্রোকার হাউস কল করা শুরু করে যে ভাই যে লোন নিছিলেন আপনি কিন্তু মার্জিন কল পাওয়া শুরু করে,
হ্যাঁ, তখন সে একটু আস্তে আস্তে করে ইয়ে করে, এংজাইটি শুরু হয়, তার দুশ্চিন্তা শুরু হইলো। বাট এই পর্যায়ে এসে সে বাই দিস টাইম তার ভয় ঢুকে গেছে। এখন আর সে, কারণ তার ওই 30 লক্ষ টাকা এখন হয়ে গেছে 20 লক্ষ টাকা বা 18 লক্ষ টাকা, এখন আর সে কিন্তু আর তার ভিতরে বিক্রি করার সাহস আর নাই তার ভিতরে। শুরু করছিল কিন্তু হয়তো 6 লাখ টাকা দিয়ে, 18 লাখ টাকা এখন আছে, এখনো কিন্তু সে তার বিক্রি করার সাহস সে হারায় ফেলছে। সে এখন ডিনাই করতে থাকে, সে, ওকে যদি কেউ বলেও যে মার্কেট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, ভাই তোমার যা আছে বিক্রি করে দাও, আরে 3 গুণ তো লাভ আছে, এখনো সময় আছে, বিক্রি করো। সে ডিনাই করতে থাকে, না মার্কেট এখান থেকে ঘুরে যাবে। মানে বিকজ সে ওই যদি 30 লক্ষ টাকা একবার সে দেখে ফেলছে তার পোর্টফোলিওতে, ওইটা তো তার মনে হয়েছে তার নিজের টাকা। নিজের টাকা হইতো যদি সে এই টাকাটাকে সে ক্যাশ করতো, যদি সে শেয়ারটা বিক্রি করে দিত, তাহলে তার টাকা। আর যেহেতু পোর্টফোলিওতে আছে, এটা মার্কেটের টাকা, তো মার্কেটের টাকা তো সে নেয় নাই। বাট ওই যে টাকার মায়া, সে আর ছাড়তে পারতেছে না। বাট সে কিন্তু একবারও চিন্তা করতেছে না যে আমি তো অলরেডি, আমার তো 3 গুণ লাভ হয়ে গেছে। বাট স্টিল সে ছাড়বে না। এরপরে কি হবে, সে প্যানিক হয়ে যাবে, যখন আরও কমে গেল প্যানিক হইল। এই যে এখন লোকজন যারা বিক্রি করে তারা প্যানিকে সেল করতেছে যে না, এই শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেল, এখান থেকে তো ইয়ে কি বলে আর রিকভারি হবে না, প্যানিক দিয়ে প্যানিক সেল করা শুরু করলো। তারপরে এরপরে কি হলো, খুবই রাগ, মার্কেটের গোষ্ঠী উদ্ধার করতেছে, ব্রোকারদের গোষ্ঠী উদ্ধার করতেছে, সব অ্যাঙ্গার, এই যে অ্যাঙ্গার, এখানে যে সমস্ত রাগ সে ঝাড়তেছে এবং তার শেয়ার বিক্রি করতেছে। ওই 6 লাখ টাকার শেয়ার এখন সে 2 লাখ টাকায় বিক্রি করতেছে, যে 6 লাখ টাকা ইনভেস্ট করেছিল অলরেডি। তার 4 লাখ টাকার শেয়ার, তার ক্যাপিটাল লস করে সে রাগে শেয়ারগুলোকে বিক্রি করতেছে। আর এখন কে কিনতেছে হচ্ছে আমাদের যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, তারা আস্তে আস্তে আবার এখান থেকে তারা, ও কি করলো, ও বিক্রি করে দিয়ে তার ডিপ্রেশনে চলে গেছে, ডিপ্রেস, মার্কেটের কথা শুনতেই পারে না। হ্যাঁ, বিশ্বাসই করে না কেউ কোনো কথা বললে মার্কেট সম্পর্কে। সো দিস ইজ হাউ দি সাইকেল এন্ডস। সাইকেল শুরু হয়, সাইকেল আবার আস্তে আস্তে করে এইভাবে এন্ড হয়ে যায়, আবার নতুন সাইকেলের জন্ম নিতে থাকে, এরপরে আবার গোছানো শুরু করে, ওই অ্যাকুমুলেশন স্কেল আবার শুরু হয়ে যায়। তো দিস ইজ হাউ দি মার্কেট মুভস। এখন আমরা দেখব যে এখন আমরা কি অবস্থায় মার্কেটের আছি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি এখন মার্কেটটাকে দেখি, এখন আমাদের এখান থেকে যদি আমরা আসি, একটু পিছনে নাইবা গেলাম, এখান থেকে যে গেছি গত 6 অগাস্টের সময়তে, অগাস্টে আমাদের মার্কেটটা একটা অল্প দিনের জন্য হলো আমাদের আপ ট্রেন্ডে, যে মার্কেটে কিছু শার্প আপ ট্রেন্ড ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ড। ও এগুলো কেটে দিয়ে দেওয়া, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এলাকাটি এই, এখন দেখি আমরা এখানে কি হচ্ছে। এখানে আমাদের মার্কেটটা এই জায়গা, এই অগাস্টে আমাদের মার্কেটটা বাড়ছিল। আচ্ছা, মার্কেটটা বেড়ে, যদিও অল্প কয়েকদিনের জন্য মার্কেটটা বাড়ছিল, মার্কেটটা বেড়ে মার্কেটটা এই যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়ে গেল, এবং ইসে ভেরি শার্প ডাউন ট্রেন্ড, মানে খুবই শার্প ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল। শুরু হয়ে যাওয়ার পরে মার্কেটটা একটু রিভাইভ করার চেষ্টা করে, মার্কেটটা আর রিভাইভ করতে পারে না, মার্কেটটা এই রেঞ্জে ঘুরতেছে। তো দিস ইজ এ অ্যাকোমোলেশন ফেজ অফ দি মার্কেট। এই মার্কেটের অ্যাকোমোলেশন হচ্ছে, এটা এই জোনে অ্যাকোমোলেশনটা হচ্ছে। এইখানে আমরা যদি ভলিউম যদি দেখি, যদি সি দি ভলিউম, এই ভলিউমটা তোমরা দেখো, এখানে ভলিউমটা কিন্তু মোটামুটি কম বেশি রাখতেছে, কিন্তু আমাদের ইন্ডেক্সের কোনো মেজর পরিবর্তন করতেছে না, এরা ইন্ডেক্সের কোনো পরিবর্তন মেজর হচ্ছে না, কিন্তু ভলিউম আস্তে আস্তে কম বেশি বাড়তেছে। আমরা যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজের ভলিউমটা বাড়তেছে গ্র্যাজুয়ালি, কিন্তু আমাদের প্রাইসে বা আমাদের ইন্ডেক্সে কোনো পরিবর্তন খুব বেশি হচ্ছে না। তার মানে এইখানে অ্যাকুমুলেশন হচ্ছে, আর অ্যাকুমুলেশন কুড বি অ্যানাদার 1 মান্থ 2 মান্থ হইতে পারে, কোনো মানে নাথিং আনলাইকলি। কারণ অ্যাকুমুলেশন ফেজটা কতদিন স্টে করবে সেটা ডিপেন্ড করে যে একটা মার্কেট কত ডাউন ট্রেন্ডে গেছে, কতটা ডাউনে গেছে।
তার উপরে আসলে ডিপেন্ড করে যে সে কত টাইম নিবে রিভাইভ করতে বা কত টাইম লাগবে তাকে এখান থেকে রিভাইভ করে আসতে। আচ্ছা, আমরা যদি আরো একটু পিছনে যাই দেখি। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি যে আচ্ছা আচ্ছা, আমরা যদি এইখানেও দেখি যে আমরা দেখতে পাবো কি যে এইখানে দেখো, এইখানে এই যে দীর্ঘ সময় একটা অ্যাকোমোডেশন হয়েছে মার্কেট, এখানে অ্যাকোমোডেশন করে মার্কেটটা বাড়ছিল কিন্তু মার্কেট সাস্টেন করতে পারে, মার্কেটটা আবার কিন্তু এই যে লং টাইম পড়ে গেছে। এখন আমরা যদি কোনো পার্টিকুলার স্টক নিয়ে আসি, যে কোনো স্টকের নাম বলো তোমরা, আমি সেই স্টকটাকে দেখাই যে আমাদের কোন স্টেজে সেই স্টকটা আছে। যে কোনো স্টক তোমরা বলো যে আমরা সেই স্টকটাকে দেখি। ওকে, আমরা রেনেটাতে চলে আসি। রেনেটা, তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের ইয়ে কি দেখা যাচ্ছে চারটা? হ্যাঁ, আচ্ছা, আমরা যে রেনেটা চার্টে আসি, ইউজার সি, এই যে রেনেটার যে অবস্থাটা, এই যে এখানে হচ্ছে মার্কেটে আমাদের যে ট্রেনটা ছিল, এইখানে ইনফ্যাক্ট এর যে আপ ট্রেনটা যেটা ছিল মার্কেটে, এটা যে আপ ট্রেনটা ছিল, আপ ট্রেন্ডটা এইখানে আপ ট্রেন্ডটা ছিল। আপ ট্রেন্ডে ওই যে যারা এর আগে ঢুকেছিল, যারা আরো পিছনের দিকে আমরা যাই দেখতে পাই অ্যাকোমোডেশন ফেজে যারা নিয়েছিল, তারা এখান থেকে যখন বেরোয় চলে গেছে, মার্কেটে শার্প ফল হয়েছে। আবার এখানে শর্ট টাইমের অ্যাকোমোডেশন হয়েছে, দেন মার্কেট আবার বাড়ছে। এই রেঞ্জটাকে হচ্ছে ডিস্ট্রিবিউশন রেঞ্জ, পুরো টাইমটা ধরে ডিস্ট্রিবিউশন হয়েছে। ডিস্ট্রিবিউশনটা যেহেতু দেখো খুবই আপ ডাউনের ডিস্ট্রিবিউশনটা হয়েছে, এই জন্য এর ফলটা অনেক বেশি হয়েছে। ইটস এ ট্রিমেন্ডাস ফল। আচ্ছা, এই যে পুরো ডিস্ট্রিবিউশন, এই জায়গায় ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে দেন ইট হ্যাজ গন ডিক্লাইনিং ফেজে চলে গেছে। ডিক্লাইন ফেজ অলমোস্ট প্রায় শেষ। এই ডিক্লাইন ফেজও প্রায় শেষ হয়ে গেছে। এখান থেকে ডিক্লাইন করার জায়গা মনে খুব একটা বেশি নাই। তো সুতরাং এইখানে আস্তে আস্তে করে অ্যাকোমোডেশন শুরু হবে, এই শেয়ারটার অ্যাকোমোডেশন এইখানে শুরু হবে। যারা এই লেভেলে কিনবে তারা এখান থেকে মানে এই শেয়ারটার থেকে পরবর্তী ফেজগুলোতে সে পাবে এবং পরবর্তী ফেজগুলোতে সে ভালো করবে। আমরা যদি, তোমরা বলো কোনো স্টক সম্পর্কে যদি তোমরা দেখতে চাও, সেটা আমরা দেখি এখানে। ব্র্যাক ব্যাংকে আমরা যাই। আচ্ছা, ব্র্যাক ব্যাংকে দেখো, আমাদের ব্র্যাক ব্যাংকে এইখানে ছিল অ্যাকোমোডেশন ফেজ। জুন জুলাই অ্যাকোমোডেশন হয়েছে এখানে। অ্যাকোমোডেশন, এই যে এই জোনটাকে মানে অ্যাকোমোডেশন মানে একটা লাইনে হবে না, সে জোন, এই জোনে অ্যাকোমোডেশনটা হয়েছে। হওয়ার পরে ইট হ্যাজ এ বিগ আপ ট্রেন্ড। প্রাইস ছিল 36 থেকে এটা চলে গেছিল হচ্ছে 58, 60 পর্যন্ত, 58 পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পরে এই যে ডিস্ট্রিবিউশন আছে, এই জায়গায় বসে বসে ডিস্ট্রিবিউশন হয়েছে। দিস ইজ এ ডিস্ট্রিবিউশন জোন, এই যে ডিস্ট্রিবিউশন জোন হয়েছে। দেন ইট হ্যাজ গন টু সাম, কিছু ডিক্লাইনিং ফেজে গেছিল। ডিক্লাইনিং ফেজ যাওয়ার পর আবার এখানে অ্যাকোমোডেশন শুরু হয়েছে। এই ডিক্লাইনিং ফেজটা যেখান থেকে এই যে আসলো যে ডিক্লাইন ফেজ, এইখানে একটু আপ ট্রেন্ড হয়নি, এটাকে আপ ট্রেন্ড বলা যাবে না, বাট একটু মার্কেটে দিস ইজ কিছু ফল সিগনাল দেয় মার্কেট। ইট ওয়াজ এ ফল সিগনাল যে এখান থেকে বেড়ে চলে যাবে, বাট সেটা সাস্টেন করতে পারেনি। আবার এখানে নেমে এসে দিস ইজ অ্যাকোমোডেশন ফেজ। এখন এখান থেকে আরো অ্যাকোমোডেশন ফেজ কিন্তু আরো নামবে, এর নামাই কিন্তু সে এখান থেকে আরো কিছুটা নেমে তারপর এখান থেকে সে আবার বাড়বে। এই যে ফেজটা চলছে এখন অ্যাকোমোডেট হচ্ছে এখানে শেয়ারগুলো উইথ রেঞ্জ অফ 45 থেকে শুরু করে 45, ইয়েস 45, 46 থেকে শুরু করে 50-এর ভিতরে এই রেঞ্জ হচ্ছে এর অ্যাকোমোডেশন জোন। এই অ্যাকোমোডেশন জোনে তার শেয়ারগুলোকে কালেক্ট হয়ে যাওয়ার পরে দেন এর ব্রেকআউট হবে। এই জায়গাগুলোকে ব্রেকআউট বলে। আমরা এই ব্রেকআউটগুলো শিখবো যে কোথায় কোন জায়গা থেকে ব্রেকআউট বলে। তো এটার মানে 45 থেকে 50
51 পর্যন্ত হচ্ছে এর একটা অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোন এটা অ্যাকুমুলেট হচ্ছে। নেক্সট আর কোনটা দেখতে চাও? লাভেলো না, লাভেলো এলো না, এলো না কি? লাভেলো ঠিক আছে, তৌফিকা ফুড অ্যান্ড আচ্ছা। লাভেলোর যেটা যে জায়গাটাতে আছে, লাভেলো এই যে যে জোনটা আছে দেখো, জোনটা হচ্ছে অ্যাকোমোডেশন হচ্ছে এখানে। আচ্ছা, এই জায়গাটাতে এবং এর রেঞ্জটা হচ্ছে তোমার 78, 77, 78 থেকে শুরু করে এই এই জায়গাটা, এই যে এই রেঞ্জটা হচ্ছে তার, এই রেঞ্জটা হচ্ছে তার অ্যাকোমোডেশন জোন। আর একটু কমতে পারে, এখানে যেখানে আছে এখানে আরও কমতে পারে, বাট যে ক্যান্ডেলস্টিকটা একটু আম, বোঝাচ্ছে যে নাও মানে পরবর্তী ক্যান্ডেলটা হয়তো পজিটিভ হইতে পারে, বাট এটা হয়তো যদি এই পর্যন্ত আসে কোনো সমস্যা নেই, আসতে পারে যে এই পর্যন্ত আসলে সমস্যা নেই। এই আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা টেকনিক্যাল এর সাথে আমরা কিন্তু ফান্ডামেন্টালের আসপেক্টগুলোকেও একটু কনসিডারেশন রাখবো। কারণ যদিও এই সমস্ত যারা টেকনিক্যাল অ্যানালিসিস যারা করে তারা ফান্ডামেন্টালের খুব একটা বেশি গুরুত্ব তারা দেয় না, কারণ তারা ধরে নেয় যে না ঠিক আছে এটা ফান্ডামেন্টাল সমস্ত আসপেক্টটা কনসিডারেশন করেছে, বাট দি মিক্সচার অফ দি টু অ্যানালিসিস ইজ দি বেস্ট অ্যানালিসিস। দুইটার যদি মিক্সচার কেউ করতে পারে তাহলে সেটা হচ্ছে সব থেকে ভালো অ্যানালিসিস। এইখানে দেখো, এখানে এই যে যে এই কন্টিনিউয়াস যে আপ ট্রেন্ডটা ছিল 30 টাকা থেকে শুরু করে, তাও কি জানুয়ারি 24-এ 30 টাকা থেকে 32 টাকা থেকে শুরু করে সে 100 টাকা পর্যন্ত গেছে। দেন এই যে ডাবল টপ তৈরি করছে, ইস টপ ডাবল টপ করার পরে এই জায়গার থেকে তাই যে ডিক্লাইনটা শুরু হয়েছে, এই জায়গা থেকে তার ডিক্লাইন হয়েছে, যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে এই জায়গাটা প্রাইসটাকে খুব বেশি নামতে না দিয়ে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, করে দেন ইট হ্যাজ গন ডাউন। সি, আচ্ছা, এই যে ইট হ্যাজ গন ডাউন, এই যে চলে আসছে। আচ্ছা, আমরা একটা কাজ এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা, এখন যেটা আমাদের যেটা করতে হবে সেটা তোমাদের এই মানে প্রত্যেকটা ইয়ের কি বলে যে যে স্টক যে যে স্টকগুলা তোমরা তোমাদের মনে হয় যে আহ, ভালো স্টক, বা যে স্টকগুলো নিয়ে তোমরা বা তোমার ক্লায়েন্টরা যেগুলো নিয়ে ইয়ে করতেছে সেইগুলোকে তোমরা আহ, প্রত্যেকটা স্টকের এই দেখা দেখতে চেষ্টা করো যে কোন ফেজে এই স্টকগুলো আছে। এটা কি অ্যাকুমুলেশন ফেজে আছে, নাকি অ্যাডভান্সিং ফেজে আছে, নাকি ডিস্ট্রিবিউশন ফেজে আছে, নাকি তার মার্ক ডাউন ফেজে আছে বা ডিক্লাইনিং ফেজে আছে। এটা দেখো, যদি দেখো যে না অলরেডি সে অ্যাডভান্সিংয়ের অনেক দূর অ্যাডভান্স করে চলে গেছে, তখন যদি কোনো ইনভেস্টর কিনতে চায় তখন তাকে একটু বুঝায় বলতে পারো যে লুক, আপনার এই শেয়ার প্রাইসটা কিন্তু অলরেডি 30-40% বেড়ে গেছে, বা 25-30% বেড়ে গেছে, এবং এটা যদি যদি তোমার ওই ধরনের সম্পর্ক তোমার যদি ইনভেস্টারের সাথে থাকে তাহলে তুমি তাকে অ্যাপ্রাইজ করতে পারো। যদি বিফোর দ্যাট যদি তুমি যদি নিজে বিষয়টা যদি জানো, তো এটা একদিনে জানা যাবে না, এটা তোমার প্রতিদিন দেখতে হবে, আসলে প্রতিদিন দেখতে হবে। টার্গেট করবো যে প্রতিদিন অন্তত 30টা শেয়ার বা 25টা শেয়ার তুমি প্রতিদিন দেখবা, ওই মানে ওই শেয়ারগুলাই তুমি দেখো প্রতিদিন। কারণ যদি তুমি প্রতিদিন ওই শেয়ারগুলাই দেখো তাহলে ওই শেয়ারগুলোর প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবো যে প্রাইস রেঞ্জটা কি হয়, কোন রেঞ্জ থেকে সে বাউন্স ব্যাক করে, কি হয় না হয়, এগুলো তুমি বুঝতে পারবে। যদি আমরা সব শেয়ার দেখতে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আসলে কোনো শেয়ারটা সম্পর্কে জানতে পারবো না। সিলেক্টস সিলেক্টস
25 to 30 শেয়ার্স আউট অফ অল দিস 300 শেয়ার্স, এর ভিতর থেকে 25-30টা শেয়ার চুজ করো। এই 25-30টা শেয়ারের প্রতিদিন তুমি দেখো ঘুমানোর আগে, অ্যাটলিস্ট এই 25-30টা শেয়ারের চার্টগুলো দেখতে খুব বেশি সময় লাগবে না, হাফ অ্যান আওয়ার টাইম ইজ এনাফ বা 1 আওয়ার টাইম ইজ এনাফ। 1 আওয়ার টাইম অন্তত দিতে হবে, বিকজ ইট ইজ ইউর প্রফেশন, এটা তোমার প্রফেশন, এর জন্য তোমাকে এই টাইমটা দিতে হবে। সো গিভ দ্যাট টাইম, ওই টাইমটা দাও। যদি ওই টাইমটা দিলে তুমি দেখবা যে তুমি ওই প্রত্যেকটা শেয়ারের মুভমেন্ট সম্পর্কে তোমার ভিতরে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা তোমার জন্ম নেবে। এবং যখন তোমার ক্রিস্টাল ধারণা তোমার জন্ম নেবে, তুমি কিন্তু ওই শেয়ারের কোথায় এন্ট্রি দিলে এই শেয়ার থেকে প্রফিট করা সম্ভব তুমি বের করতে পারবা, কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে শোনা লাগবে না। এবং এরকম একটা শেয়ারের লিস্ট করো, তোমরা সবাই একটা লিস্ট করো। কম দুইটা জিনিসই কনসিডার করবা, বোথ দি ফান্ডামেন্টালস অ্যান্ড দি টেকনিক্যাল, দুইটা আসপেক্টে চিন্তা করে লিস্ট ডাউন করো। 30 শেয়ার লিস্ট ডাউন করো এই মার্কেট থেকে, এবং এই 30 শেয়ার তুমি মাস্টার হও, এনাফ। তাহলে তুমি যে সমস্ত ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করবা, ওই ক্লায়েন্টদেরকে তুমি ওই 30টা সম্পর্কেই তুমি তাদেরকে অ্যাপ্রাইজ করো, দেখবা যে এখান থেকে তারা টাকা বানাবে, তারা তোমাকে ব্লাইন্ডলি তোমাকে বিশ্বাস করবে, যদি তুমি প্রোভাইডেড ইফ ইউ নো দ্যাট, তুমি যদি সেটা জানো। আমরা চেষ্টা করব প্রত্যেক ডিটেলসে আমরা কথা বলার, এবং প্রত্যেকটা কিভাবে শেয়ারগুলার প্রাইসগুলা কোন জায়গায় গেলে এরপরে কমবে বা বাড়বে, এগুলো আমরা দেখার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকে আমরা মার্কেটের স্টেজটা নিয়ে কথা বললাম, সাইকেল অফ দি মার্কেট, এবং মার্কেটের there are 4 stages of the market, এবং প্রত্যেকটা স্টেজে আমাদের ক্লায়েন্টদের ভিউজটা কি হয় বা ক্লায়েন্টরা কি চিন্তা করে প্রত্যেকটা মার্কেটে, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। তোমরা যদি যারা 2010 সালের মার্কেটটাকে যারা দেখেছো, তারা কিন্তু একটু যদি রিকালেক্ট করার চেষ্টা করো, দেখবা যে ঠিক এই ফিলিংসটাই মানুষের ভিতরে ছিল। আবার এখন যে ফিলিংসটা আছে যে মার্কেটের সম্পর্কে মানুষ চরম নেগেটিভ, কারোর কাছে বলাই যায় না মার্কেটের কথা, বললে মারতে আসে, ঠিক আছে? তো এখন সেই অবস্থাটা চলতেছে এখন মার্কেটের, যে নান ওয়ান্ট টু লিসেন অ্যাবাউট দি মার্কেট, কেউ মার্কেট সম্পর্কে শুনতে চায় না, মার্কেটের ভালো কথা তো নাই, কোনো কিছু শুনতে চায় মার্কেট সম্পর্কে। এবং এই লোকজনগুলো আবার কিন্তু হয়তো 2 মাস 3 মাস 4 মাস পরে যখন মার্কেটটা ওই স্টেজে আসবে, যখন তখন আবার আসবে, এরাই দৌড়াবে আবার, এবং বলবে যে না, দিস টাইম ইট ইজ ডিফারেন্ট, এইবারের টাইমটা আসলেই ডিফারেন্ট, এবার আর মার্কেট খারাপ হবে না, এবার ভালো হবে, আবার একই কাজই করবে ঘুরে ফিরে। বিকজ স্টক মার্কেটের, আমি তোমাদেরকে একটা কথা বলি, স্টক মার্কেটের উইল বিহেভ দি সেম ওয়ে। যখন থেকে পৃথিবীতে স্টক মার্কেটের জন্ম নিছে, তখন থেকে স্টক মার্কেট একইভাবে আচরণ করে আসতেছে। কারণ হচ্ছে যে স্টক মার্কেট ইজ ড্রিভেন বাই হিউম্যান বিং, মানে মানুষের দ্বারা স্টক মার্কেট পরিচালিত হয়। আর মানুষের ইমোশন হচ্ছে, প্রত্যেকটা মানুষের ইমোশন অলমোস্ট এক। আমরা যেখানে যারা জয়েন করছি, ক্লাস করতেছি, আমাদের সবার হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে অলমোস্ট এক, কাছাকাছি, খুব বেশি যে ডিফারেন্স তা না, কাছাকাছি আর কি, কাছাকাছি আমাদের প্রত্যেকেরই কনসেপশন, প্রত্যেকেরই জীবন সম্পর্কে করতে কাছাকাছি। যার ফলে হয় কি, হিউম্যান নেচার তো চেঞ্জ হয় না, তো মার্কেট চেঞ্জ হবে কেন? এই লোকজনগুলো হাত পোড়াবে, আবার লস করবে, আবার আসবে, আবার ইনভেস্ট করবে, আবার কেউ প্রফিট। এখানে যারা বুদ্ধিমান, তারা হচ্ছে ভুলগুলার থেকে যারা শিখে, তারা হচ্ছে বুদ্ধিমান। লাস্ট টাইমে যারা যে ভুলটা করছিল, যে হ্যাঁ আমার পোর্টফোলিওটার এই সাইজটা হওয়ার পরেও আমি বিক্রি করে নেই, দ্যাট ওয়াজ এ রং ডিসিশন, এইবার আমি আসলে সেই ভুলটা করব না। এবং কেউ যদি এই জায়গাটাকে স্টিক থাকতে পারে, তাহলে হি উইল বি বেনিফিটেড। আদারওয়াইজ আবার সেম থিং উইল হ্যাপেন, এটা আবার একই জিনিসই হবে, বিকজ দিস ইজ দি হিউম্যান সাইকোলজি, এবং হিউম্যান মাইন্ড একই রকমভাবেই কাজ করে। তো সুতরাং আমরা শেখার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের কাস্টমারদেরকে, আমরা এরপরে কাস্টমারদেরকে নিয়ে আমরা সেশন করব, সো দ্যাট তাদেরকে আমরা বুঝাইতে পারি জিনিসগুলোকে। এবং তোমরা যারা কাস্টমারদের সাথে সরাসরি ডিল করতেছো, তারা কাস্টমারদের সাথে আলাপ আলোচনা করবা এগুলা নিয়ে, টেকনিক্যাল টার্মগুলো নিয়ে পরবর্তীতে শিখবা, তাহলে তারা একটা কনফিডেন্স পাবে যে না, এরা তো আসলে জানে। তো সুতরাং এখানে তো আমি টাকা ইনভেস্ট করতে পারি এই হাউজের সাথে। এখন যদি আমি কোনো কিছু না জানি, হ্যাঁ, আমি খালি ওই অর্ডার দিলে অর্ডার এক্সিকিউট করতে পারি, তো ওই তো এনকারেজড হবে না। তো আমাদেরকে ইকুইপ করতে হবে, নিজেদেরকে ইকুইপ করতে হবে, এবং নিজেদেরকে চেষ্টা করতে হবে, নিজেদেরকে শিখতে হবে। নিজেদের মধ্যে শিখি, তাহলে আমরা কিন্তু ইজিলি আমরা কাস্টমারদেরকে বা ক্লায়েন্টদেরকে আকৃষ্ট করতে পারবো, রাইট? সেই চেষ্টা আমাদের সবাই করতে হবে। সেটার জন্য আমাদের এফোর্টটা, আমরা পুরো কোর্সটা শেষ করব। শেষ করার পরে
পরবর্তী মাসে আমি আরেকটা কোর্স করাবো উইথ দ্য ইনভেস্টরদেরকে নিয়ে। সেখানে তোমরা যদি কেউ ফিল করো তোমরা জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে আমরা প্রত্যেক মাসে একটা কোর্স আমি চালানোর চেষ্টা করব, সো দ্যাট আমরা নিজেরাও যাতে শিখতে পারি এবং আমাদের ক্লায়েন্টদেরকেও যাতে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি, সো দ্যাট তারা বুঝে শুনে যাতে বিনিয়োগ করে। আরেকটা জিনিস আমি বলবো, আমাদের হাউস নিয়ে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্লিজ তোমাদের এখন থেকে তোমাদের ওই যে এখন রাজনৈতিক দলগুলো যেরকম তাদের দল গুছাচ্ছে এখন, তো প্লিজ তোমাদের তোমাদের নিজেকে গোছানোর চেষ্টা করো, নিজেদের ক্লায়েন্টদেরকে সাথে ইন্টারাকশান বাড়ানোর চেষ্টা করো, নিজের নতুন ক্লায়েন্ট আনার চেষ্টা করো। কারণ হচ্ছে আমাদের কিন্তু নেক্সট মান্থ থেকে তোমাদের প্রত্যেকের জন্য টার্গেট দিয়ে দেওয়া হবে এবং টার্গেটগুলো অ্যাচিভ করতে না পারলে কিন্তু তোমাদের আই মাস্ট সে যে এক্সিস্টেন্সের একটা প্রশ্ন দাঁড়াবে তখন। আচ্ছা, আবার এমনটা না যে আমি এমন হাই টার্গেট তোমাদেরকে দিয়ে দেবো যেটা অ্যাচিভ করা সম্ভব না। ইটস নট দ্যাট। আমি রিজনেবলি র্যাশনালি টার্গেটগুলোকে আমি সেট করে দিব, সো দ্যাট দি কোম্পানি ক্যান সার্ভাইভ। কোম্পানি সার্ভাইভালের জন্য আমার এই টার্গেটগুলো আমাকে দিতে হবে এবং তোমাদেরকে এই টার্গেটগুলো ফিল আপ করার জন্য টু ইউর এক্সিস্টেন্স, তোমার এক্সিস্টেন্সের জন্য, নিজের এক্সিস্টেন্সের জন্য তোমার চেষ্টা করতে হবে। তুমি যদি মনে করো যে না ঠিক আছে আমার দরকার নাই, তাহলে ঠিক আছে, সে অন্য কথা। প্লিজ তাহলে ইউ ক্যান লুক ইউর ওন ওয়ে, তোমার নিজের পথ তুমি নিজে দেখতে পারো, অসুবিধা নেই। বাট আমাদেরকে এখন থেকে ঘর গোছানো শুরু করো, তোমরা তোমাদের নিজস্ব ক্লায়েন্টদের সাথে তোমাদের যোগাযোগ বাড়ানো শুরু করো, নতুন ক্লায়েন্টদেরকে আনার চেষ্টা করো তাদের সাথে এবং বোঝানোর চেষ্টা করো লোকজনদেরকে যে এই মার্কেটের এই টাইমটা হচ্ছে আমাদের বিরক্তিকর একটা টাইম যাচ্ছে, আমাদের হতাশার একটা টাইম যাচ্ছে। বাট এই হতাশার টাইমটা উইল নট লাস্ট লং। এটা লাস্ট লং করবে না, ইট উইল ফিনিশ সুন। এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিনিশ করতে পারে, 1-2 মাস লাগতে পারে হয়তো, বাট ইট উইল ফিনিশ সুন। বাট এখন আমরা যদি এই কম মূল্যে আমাদের যে অ্যাকচুয়াল প্রাইসেরও কমে চলে আসে, এই মূল্যে যদি আমরা কিনতে পারি, তাহলে আমাদের যে গ্রোথ পটেনশিয়াল ইজ মাচ মোর, আমাদের অনেক গ্রোথ পটেনশিয়াল রয়েছে। তোমরা বিভিন্ন রকমভাবে ক্লায়েন্টদেরকে আমরা অ্যাডভাইস করতে পারি, নট দ্যাট যে তাদেরকে বিপদে ফেলার জন্য না, ডেফিনেটলি নট। উই নেভার ওয়ান্ট দ্যাট আমাদের কাস্টমাররা ক্লায়েন্টরা কখনোই ক্ষতিগ্রস্ত হোক। কারণ হচ্ছে কাস্টমার বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আজকের একটা কাস্টমার যে 10 লাখ টাকা নিয়ে এসছে, ও যদি ওনার 10 লাখ টাকা যদি 15 লক্ষ টাকা হয়, আমি কিন্তু 15 লক্ষ টাকার উপর কমিশন পাবো। ওনার 10 লাখ টাকা যদি কমে 5 লক্ষ টাকা হয়, তাহলে 5 লক্ষ টাকারও কমিশন পাবো, একটা টাইমে উনি ফেরা হয়ে চলে যাবেন। তো সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের কাস্টমারদেরকে, ক্লায়েন্টদেরকে প্রোটেক্ট করা। আমাদের উই নিড টু প্রোটেক্ট আওয়ার কাস্টমার্স, আওয়ার ক্লায়েন্টস। এবং এই প্রোটেকশনের জন্য কিন্তু আমি ওয়েন আই ক্যান প্রোটেক্ট সামবডি, আমি যখন আই এম ক্যাপাবল অফ টেকিং দ্যাট লোড, না, আমি কাউকে যদি কেউ পড়ে যাওয়ার থেকে তার যদি আমি বাঁচাইতে চাই, তাহলে তাকে ধরে রাখার মধ্যে শক্তি তো আমার থাকতে হবে। তো এই শক্তিটা কোনটা? এটা হচ্ছে ইয়োর নলেজ। তোমার নলেজটা হচ্ছে তোমার শক্তি। তুমি যদি নলেজটাকে ঠিকমতো তাদের সাথে কমিউনিকেট করতে পারো, তুমি যদি তাদেরকে নলেজটা দিতে পারো তাদেরকে, তাহলে তারা এই ভুলগুলো আর করবে না। আমরা তো এই ভুলগুলাই করছি এবং আমাদের ক্লায়েন্টরা এখনও সেই ভুলগুলো করতেছে। অনেক আজেবাজে শেয়ার অনেক বেশি, অত্যধিক বেশি মূল্যে তারা এখনও কিনতেছে। এবং যদি তোমাদেরকে যখন আমি টেকনিক্যাল চার্টগুলো যখন তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পারবা যে তোমার যখনই একটা ক্লায়েন্ট কোনো একটা এরকম কোনো স্টকের অর্ডার দিচ্ছে, তুমি যে সাথে সাথে গ্রাফটা দেখো যে আসলে উনি কোন লেভেলে যে অর্ডারটা দিচ্ছে, বাই অর্ডারটা, ওটাকে দেওয়া ঠিক হচ্ছে আদৌ কি আদৌ না। তুমি তোমার নৈতিকতার জায়গা থেকে বলতে পারো যে তুমি যদি বুঝো যে না, দি প্রাইস হ্যাজ গন ভেরি হাই, এখান থেকে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সুতরাং তুমি তাকে খুব হামলি তাকে বলতে পারো, স্যার আপনার এই রেঞ্জটা, যে রেঞ্জে সেটা কী করতে যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি বেড়ে আসছে। বলা যাবে না স্যার কিনেন না, বলতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু অলরেডি যে লেভেলে নেমে গেছিলো সেখান থেকে অনেক বেশি র্যালি করে চলে আসছে, হয়তো এখান থেকে স্যার আরও বাড়বে, বাট হয়তো সে কিছুদিন রেস্ট নিতে পারে এই জায়গায়, বা এখান থেকে কিছুটা একটু ড্রিপ করতে পারে, কিছুটা কমতে পারে। এটাকে আমরা বলি ড্রিপ করা, বা কি বলা যায়, সুইং করে নিচে আসতে পারে, রাইট? তো সেগুলো আমরা অ্যাডভাইস করতে পারবো কখন, যখন আমরা নিজেরা জানবো। তা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ ট্রাই টু লার্ন, শেখার চেষ্টা করো এবং তোমার এক্সিস্টেন্সটাকে, তুমি যে তোমার সার্ভাইভালের জন্য তোমার এক্সিস্টেন্সটাকে তোমার যদি স্ট্রং করতে হয়, তাহলে তোমাকে জানতে হবে এবং তোমাদেরকে
দৌড়াইতে হবে, তোমাদেরকে কষ্ট করতে হবে, কাস্টমারদের পিছনে টাইম দিতে হবে, তাদের পিছনে যাইতে হবে, তাদেরকে সময় দিতে হবে, এডিশনাল এক্সট্রা টাইমে কাজ করতে, স্যাটারডেতে কাজ করতে হবে, প্রয়োজনে প্রয়োজনে ফ্রাইডেতে কাজ করতে হবে কাস্টমারদের যদি বিল্ড আপ করতে চাও। যদি সেটা যদি চাও, আর যদি আমরা না চাই যে ঠিক আছে যেভাবে চলতেছে আমি এভাবেই চলবো, তাহলে একটা টাইমে দেখবে যে তুমি তুমি আর সার্ভাইভ করতে পারতেছো না। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং প্লিজ প্রিপেয়ার ইউরসেলফ, তোমাদেরকে প্রিপেয়ার করো। আমি বারবার তোমাদের বলছি প্রিপেয়ার করো, তোমাদের নিজেদেরকে ইকুইপ করো। যত রকমের ডাউট হয়, সমস্যা হয়, কোনো কিছু যদি তুমি বুঝতে না পারো, প্লিজ গেট ব্যাক টু মি। আমার কাছে এনি টাইম এনিবডি ক্যান কল মি অ্যান্ড আমার টক টু মি, কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। কোনো জায়গায় যদি আমার রেফারেন্সও দেওয়া লাগে কোনো কাস্টমার কাছে, দিতে পারো, আমার রেফারেন্স অসুবিধা নাই। সেই কাস্টমার যদি আমার সাথে কথা বলতে চায়, আই এম রেডি টু টক টু দ্যাট কাস্টমার, কোনো সমস্যা নাই। এভরিথিং ইজ ওপেন ফর ইউ, বাট মাথায় রাখতে হবে যে আমার নেক্সট মান্থ থেকে আমাদের যে টার্গেটটা আসতেছে, এই টার্গেটটা আমাকে ফিল আপ করতে হবে এবং সম্ভব। আমি আমি প্রত্যেক দিনে তোমাদের ট্রেড ভলিউমটা আমি প্রত্যেক দিনে দেখি, একটা দুইটা জায়গা ছাড়া বাকি প্রত্যেকেই মোটামুটি একটা যে জায়গায় আছো সেখান থেকে একটু সামান্য একটু ড্রাইভ দিলেই তোমাদের টার্গেটটা তোমরা ফিল আপ করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট একটা দুইটা জায়গা হয়তো একটু খুব বেশি নিচে আছে, তারা হয়তো বা তাদের ক্লায়েন্ট বেসটা হয়তো বা অতটা এখন নিয়ে করছে না। তো সুতরাং তাদেরকেও আমি বলবো যে তোমরা তোমাদের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ বাড়াও, বড় ক্লায়েন্টদের সাথে বাড়াও, যারা অনেকদিন ধরে ট্রেড করতেছেন আমাদের সাথে, এগুলা যোগাযোগগুলো বাড়াও। আর প্লাস নতুন ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে, নতুন ক্লায়েন্ট হোক না 1 লাখ টাকার ক্লায়েন্ট হোক, 1 লাখ টাকার যদি 10টা ক্লায়েন্ট 10 লাখ টাকা হইলো, ওই 10টা ক্লায়েন্টে আমাকে 20টা ক্লায়েন্ট নিয়ে আসবে, যদি আমি আই ক্যান মেক দেম মানি, আমি যদি তাদের টাকা বানিয়ে দিতে পারি বা তারা যদি আমাদের উপকৃত হয়। তো সুতরাং সেই চেষ্টাটা করবা এবং যে অনেকভাবেই তোমরা অনুপ্রাণিত করতে পারো, মানে ক্লায়েন্টদেরকে তোমরা উৎসাহিত করতে পারো এবং তোমাদেরকে এই ডাটাগুলা বা এই পরিসংখ্যানগুলো তোমাদের কাছে থাকতে হবে, যে কোন স্টক থেকে মানুষ কি পরিমাণ বেনিফিট নিচ্ছে। এই জিনিসগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা পারবা আসলে এগুলো করতে। তো সুতরাং আগে নিজেরা ইকুইপড হও, তারপরে তোমরা চেষ্টা করো তোমাদের কাস্টমারদের ইকুইপ করতে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্টারাকশন উইথ দি কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কাস্টমারদের সাথে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা উই আর শাই টু ইন্টারাক্ট উইথ দি কাস্টমার্স। আমাদের কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করতে আমরা লজ্জা বোধ করি, নাকি ভয় পাই, নাকি জানি না, নাকি প্রয়োজন বোধ করি না। বাট মনে রাখতে হবে যে কাস্টমার্স আর আওয়ার মেইন সোর্স অফ ইনকাম। আমাদের ইনকামের মেইন সোর্স কিন্তু কাস্টমাররা। তো কাস্টমারদেরকে যদি আমি প্লিজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইনকাম থাকবে না। তো সুতরাং প্লিজ গো টু দেম, যত বেশি ইন্টারাক্ট করো তত বেশি তাদের কাছে যেতে পারবা। তো তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, আমাদের সময়ও নাই, হয়তো বা 1 মিনিট টাইম মনে আছে, যদি ইফ এনিবডি হ্যাজ টু টেল, মানে কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু জানতে চাও, ইউ ক্যান অলওয়েজ পুট ফরওয়ার্ড। হ্যাঁ, তোমরা বলতে পারো কারণ বলার কিছু থাকলে। যদি আমাদের কাছে কারো কিছু বলবা, কেউ বাড়ি যারা ব্রাঞ্চের গৌতম। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ পরশুদিন আমরা যে আমরা শিডিউল টাইম দিয়ে দিয়েছি ওইভাবে আমরা ইয়ে করবো।